হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং। আজকে আমাদের চ্যাপ্টার কি? আজ আমরা পড়ছি গ্যাসের আচরণ। এবং এই যে গ্যাসের আচরণ যে চ্যাপ্টারটা, এটা মাধ্যমিক, অ্যাকর্ডিং টু মাধ্যমিক সিলেবাস যতটা পড়াবো ততটাই পড়াবো। এবং এই যে গ্যাসের যে আচরণ, সেই আচরণটা যদি আমাদেরকে দেখতে হয়, দেখো ইন জেনারেল আচরণ বলতে আমরা কি বুঝি? আমরা যদি বলি যে আলোচনা করি তো মাঝে মধ্যে, ওর আচরণ কেমন, এর আচরণ করো, তোমরা সবচেয়ে বেশি করো। ওকে, যা হোক, তোমাদের দোষ নেই, তোমাদের বয়সের দোষ। তা আচরণ বলতে সে কি করে, কি খায়, কেমন করে হাঁটে, কেমন করে চলে, এগুলোকে আমরা আচরণ বলি। ওকে, তো গ্যাসের ক্ষেত্রেও তাহলে সেরকম কিছু আছে। তো গ্যাস তো কিছু খায় না, গ্যাসকে আমরা খাই, তাই তো? গ্যাস খায় না অক্সিজেন, আর নি তো শ্বাস নেই, যাই হোক। তো দেখো, ফার্স্টে আমরা পড়বো গ্যাসের আচরণ। গ্যাস, আচ্ছা, গ্যাস কতগুলো আমরা এক্সাম্পল দিই। কি কি গ্যাস আছে আমাদের? অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে, নাইট্রোজেন আছে, বায়ু আছে। বায়ুটাও একটা গ্যাস। বায়ুটাকে আমরা মিশ্র পদার্থ বলি এই জন্য, কারণ বায়ু সব গ্যাস মিক্সড আছে। তার সঙ্গে ধুলো আছে, বালি আছে, কার্বন গুঁড়া, নাইট্রোজেন গুঁড়া, এনিথিংস, সমস্ত কিছু। ওয়াটার বাষ্প, মানে যেটা ওয়াটার ভেপার, জলের বাষ্প, সবগুলো আছে। তাহলে এগুলো হচ্ছে আমাদের গ্যাস। ভেপার একটা, জলীয় বাষ্পটাও একটা আছে, এক প্রকারের গ্যাস। তাহলে এদের আমরা আচরণ করবো। তো আমরা যতগুলো বাস্তবে দেখি, মানে ওই যে নাইট্রোজেন বললাম, অক্সিজেন, নাইট্রোজেন যতগুলো আছে, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, হাইড্রোজেন সালফাইড, নাইট্রাস, নাইট্রিক, যা কিছু গ্যাস আছে, সালফার ডাইঅক্সাইড, সালফাইড, যত কিছু আছে, সবগুলো বলবো আমরা বাস্তব গ্যাস। আর বিজ্ঞানীরা যে গ্যাসগুলো নিয়ে গবেষণা করেছে, মানে তারা যে বিভিন্ন টাইপের আমাদেরকে ফর্মুলা দিয়েছে, সে তুমি বয়েলস বলতে পারো, মানে বয়েলস একজন বিজ্ঞানী, চার্লস একজন বিজ্ঞানী, এগুলো বলতে পারো। তারা যে গবেষণা করেছে, তো সেইগুলো তারাকে কিন্তু গ্যাসের কিছু কন্ডিশন ধরে নিয়েছে যে গ্যাস এরকম হবে, এর বেশি হবে না। তো তাদের আমরা কি বলি না, গ্যাসের ওই জন্য কিছু অ্যাজাম্পশন বলা হয়। মানে আমরা যখন কোনো কিছু প্রতিষ্ঠা করি, তার জন্য আমরা কিছু করসপন্ডিং কিছু ধরে নিই। ওকে, তার করসপন্ডিং আমরা সমস্ত কিছুগুলোকে ক্যালকুলেশন করি। তো এই যে বিজ্ঞানীগুলো যে গ্যাসের কিছু কন্ডিশন ধরেছিল, বা আমরা এটাকে আগের চ্যাপ্টারে ছিল গ্যাসের, বা উঁচু ক্লাসে পড়বে গতিতত্ত্ব, কাইনেটিক থিওরি অফ গ্যাস, গ্যাসের গতিতত্ত্ব। তো সেই গ্যাসের গতিতত্ত্বের কিছু যে কন্ডিশন বা যে শর্ত ধরা হয়েছে, সেই শর্তগুলো, ফার্স্ট শর্ত যেটা আসবে সেটা হচ্ছে নাম্বার 1, গ্যাস অণুগুলি বিন্দু ভরের সমষ্টি। তাহলে গ্যাস অণুগুলো কি? বিন্দু ভরের সমষ্টি। তার মানে কি, এদের যে ভরগুলো নেগলিজিবল, মানে এদের ভর বলে কিছুই নেই, বিন্দু ভরের সমষ্টি। বা বলতে পারি আরেকটা কন্ডিশন, অর্থাৎ এখানে এরকম বলতে পারো, বিন্দু ভর মিনস হচ্ছে এরকম বলতে পারো, পাত্রের আয়তন গ্যাসের আয়তনের সমান। গ্যাসের আয়তনের সমান। পাত্রের আয়তন এবং গ্যাসের আয়তন কি হবে? তাহলে সমান হবে, যেহেতু বিন্দু ভর। এখন এটা কিন্তু টোটালি তারা যেটা ধরেছিল, মানে ধরে যে ক্যালকুলেশন করেছিল, সেটা আমরা দেখবো যে এটা কিন্তু ঠিকঠাক জিনিসটা নয়। কারণ বিন্দু ভর সমষ্টি যদি হয়, বা পাত্রের আয়তন গ্যাসের আয়তন যদি সমান হয়, সেটা কিন্তু স্যাটিসফাই করে না। কারণ দেখো, আমরা যে এখন ইন জেনারেল সবার বাড়িতে এবং গ্রামে গঞ্জে থেকে সব জায়গায় শুরু হয়ে গ্যাস সিলিন্ডার হয়ে গেছে। তো গ্যাস সিলিন্ডারে যখন আমরা গ্যাস ভর্তি করে নিয়ে আসি, তখন বলে যে 16 কেজি আছে, বা 15 কেজি, 15.8 কেজি আছে, বা 14.8 কেজি আছে, যা হোক যেটাই বলো, তো বডি যেটা লেখা থাকে। তার মধ্যে ওই সিলিন্ডারের যে ভিতরে তার যে মাস, তার যে ভলিউম একটা আছে, আয়তন, আর তার যে ভর আছে, সেটা কিন্তু একটা মেজারেবল। এরপর বলছে কি, যে ওর ভলিউম পাত্রের ভলিউমের সমান। এটা কিন্তু সব জায়গায় কিন্তু ভ্যালিড নয়, কিছু আমরা দেখব। বা এখনই একটা বলে দিচ্ছি, ধরো এগুলো যদি রিজিড হয়, আমরা পরবর্তীকালে দেখবো যে গ্যাস অণুগুলো রিজিড টাইপের। এরকম যদি হয় রিজিড, আমি বড় করে আঁকছি, যদিও গ্যাস অণুটা এত বড় নয়, এই মাঝে দেখো একটা গ্যাপ দেখাচ্ছে না? তাহলে যদি পাত্রের আয়তনের সমানই হয়, তাহলে এই গ্যাপটা কার গ্যাস? এটা তো গ্যাসের আয়তন নয়। গ্যাস অণুগুলো যদি বিন্দু হয়, ঠিক আছে, বিন্দু হলে মাঝে
কোনো গ্যাস থাকবে না, কিন্তু পরবর্তীকালে দেখা গেছে যে এটা কিন্তু বিন্দুর ভরের সমষ্টি নয়, একটা রিজিড এবং তার স্ট্রাকচার হচ্ছে স্ফেরিক্যাল, স্ফিয়ার টাইপের। তাহলে স্ফিয়ার হলো মাঝে একটা গ্যাপ থাকছে, তাহলে গ্যাপটার জন্য আমরা যে ভলিউম ধরছি গ্যাসের, পাত্রের ভলিউমের সমান ধরে নিচ্ছি, সেই ভলিউম থেকে কিছু পরিমাণ কম হবে, কারণ এই যে এটা বাদ দিতে হবে, একটা কারেকশন। নাম্বার 2, তাহলে যেটা ধরেছিল যে গ্যাসগুলো আকর্ষণ বল হচ্ছে শূন্য, গ্যাস অণুর আকর্ষণ বল শূন্য। এখন গ্যাস অণু যদি আকর্ষণ বল শূন্য হয়, তার মানে এই দুটো যদি গ্যাস অণু হয়, এরা দুজনকে কোনো সময় আকর্ষণ করবে না। ওকে, তাহলে আকর্ষণ যদি না করে, এই বিন্যাস এদিকে যাবে, এই বিন্যাস এদিকে যাবে, কোনো আকর্ষণ বল নেই, তো কোনো টান নেই, বুঝা গেল? এদের মধ্যে যদি কোনো টান না থাকে, তাহলে এরকম ছুটতে থাকবে, ও এদিকে ছুটবে, এদিকে ছুটবে। এখানে যেটা প্রবলেম হয়, তার মানে যদি আমরা পাত্রের ভিতরে কোনো গ্যাসকে রাখি, এই পাত্রের ভিতরে ধরো সামথিং কোনো গ্যাস আমরা রেখেছি, এই গ্যাসটা রাখার পর ধরো এখানে কোনো অণু আছে, আর এই জায়গায় কোনো অণু আছে, একে কি করবে? এই অণুগুলো টানবে না, অবভিয়াসলি টানবে কি? আকর্ষণ বল না থাকলে টানবে না। তার মানে গ্যাস অণু চাপ কি করে সৃষ্টি হয়? মানে চাপ সৃষ্টি হয়, গ্যাস অণুগুলো ছুটে যেয়ে যখন ধাক্কা মারে পাত্রের দেওয়ালে, তখন চাপ সৃষ্টি হয়। তার মানে এই গ্যাস অণুগুলো যদি একে না টানে, এই গ্যাস অণুগুলোর জন্য এর ধাক্কা লাগার প্রবণতাটাকে বাধা দিবে না। কিন্তু পরবর্তীকালে দেখা গেছে যে গ্যাস অণুগুলোর একটা টান বল আছে, গ্যাস অণুগুলোর মধ্যে আকর্ষণ বল কিন্তু আছে। হ্যাঁ, সে ভ্যালুটা কম হতে পারে। তাহলে এই আকর্ষণ বলের জন্য কি হবে? এই যে পরিমাণে ধাক্কা লাগবে, অর্থাৎ যে পরিমাণে প্রেসার দেওয়ার কথা, তার থেকে কম প্রেসার দেবে, বুঝেছি? এই দুটো কন্ডিশন, এবং দুটোই যে ভুল, মানে ভুল নয় অ্যাকচুয়ালি, মানে ইনিশিয়াল যখন তারা ধরেছিল গ্যাস অণুগুলোকে, যখন এক্সপ্লেন করার জন্য দুটো কন্ডিশন ধরেছিল, তারপর তারা বিভিন্ন ফর্মুলা করেছে, এই জন্য তারা নাম দিয়েছে আদর্শ গ্যাস। আর বাস্তব গ্যাসগুলো যেহেতু এই দুটো কন্ডিশন আছে, এই জন্য তারা ওই ফর্মুলাগুলো মেনে চলে না। লাস্টের দিকে ইউনিটার্স করবো কেন আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস আলাদা, বা কেন বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে না। ওকে, ডিটেলস সেটা আছে। তাহলে আমরা এই দুটো অ্যাজাম্পশন এখানে শিখলাম, যে একটা কি বিন্দু ভরের সমষ্টি হবে, দুটো কোনো আকর্ষণ বল কি হয়েছে, প্রায় শূন্য। এরপর আমরা দেখবো যে গ্যাস অণুগুলো পাত্রের ভিতরে, সিলিন্ডারের ভিতরে কেমন ভাবে থাকে, চুপচাপ বসে থাকে, না তারা নিজের মধ্যে ঝগড়াঝাটি করে, না কি রকম থাকে তারা, না কি কান্নাকাটি করে। ওকে, মানে মনে হচ্ছে না যে গ্যাস অণুগুলো, তাই তো ওই পাত্রের ভিতরে ঢুকিয়ে দিয়েছে সিলিন্ডারের ভিতরে, কি করছে তারা, চুপচাপ বসে আছে না কি করছে? গ্যাস অণু, যতগুলো গ্যাস অণু আছে, তারা কোনোদিনও বসে থাকে না। যদি বসে থাকে, সেই স্টেটটাকে আমরা বলি, একটা স্টেট আছে, যেমন আমরা অলরেডি লিকুইড আর এখন পড়েছি কেবলমাত্র গ্যাস পড়েছি, এবং লিকুইড এবং সলিড পড়েছি, সেটাকে বলা হয় কনডেনশন স্টেট। ওই স্টেটে গেলে গ্যাস অণু সবগুলো হচ্ছে একসঙ্গে কনডেন্স হয়ে যায়। ওকে, সেই স্টেট কিন্তু অনেক উঁচু ক্লাসে। যাই হোক, এখন আমরা ধরবো যে গ্যাস অণুগুলো, এরা জিরো থেকে, মানে এদের স্পিড তোমার শূন্য থেকে, স্পিড হচ্ছে তোমার লাইটের স্পিডের কাছাকাছি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এই স্পিডে মুভ করছে। ওকে, এবং কম বেশি স্পিড হয়, যা হোক অনেক ক্ষেত্রে কম বেশি হয়, স্পিডের কথাটা না, যে যা হোক স্পিডে মুভ করছে সব সময়। এবং স্পিডে মুভ করার জন্য যদি আমি এই বোর্ডটাতে এতগুলো ধরো গ্যাস অণু আঁকছি, এরকম ভাবে অনেকগুলো গ্যাস অণু, এখানে ধরো অনেক গ্যাস অণু থাকবে, তো এই গ্যাস অণুগুলো কেউ কিন্তু কোনো সময়ের জন্য স্থির নয়। ওই যে বললাম, সিলিন্ডারের ভিতরে তারা কি করছে, স্থির থাকছে না। একটা কথা বললাম না, যে চুপচাপ বসে আছে, চুপচাপ কিন্তু বসে থাকে না। এবার কি করছে দেখো, ধরো এতগুলো গ্যাস অণু আছে সিলিন্ডারের ভিতরে, তো এই গ্যাস অণু কি করবে, একে ধাক্কা মারবে। এই ধাক্কা মারলে এ আবার এদিকে চলে যাবে, এবং এ ধাক্কা মারার পর আবার এদিকে যেতে পারে, আবার ব্যাক করে এদিকে আসতে পারে, আবার এখানে ধাক্কা মারতে পারে, আবার এখানে যে ডাইরেক্ট ধাক্কা মারতে পারে, আবার ধরো চলে আসতে পারে এখানে, আবার ধরো এখানে ধাক্কা মারতে পারে, আবার এখানে। এখানে পাথটা দেখো একটু জিগজাগ, মানে জেড টাইপের দেখাচ্ছে না, এরকম যেতে পারে, আবার তারপর আবার এখানে যেতে পারে। এরকম সবসময় তারা কি করছে, একে অপরের উপরে কোলাইড করছে, সংঘর্ষ করছে, এবং এই সংঘর্ষগুলো সবসময় স্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষ মিনস হচ্ছে তারা কোনো সময় এনার্জি লস করবে না, কারণ এবং এগুলো সব হচ্ছে রিজিড বডি হলে তাদের যে কলিউশন, তাদের যে সংঘর্ষ, সেগুলো হয় ইলাস্টিক কলিউশন হয়। এই স্থিতিস্থাপক সংঘর্ষ, এবং এই স্থিতিস্থাপক সংঘর্ষে কি হয়, কোনো এনার্জি লস হবে না। তার মানে কি, এনার্জি লস হবে না মানে তারা কোনো সময় স্থির থাকবে না, সবসময় একে ওকে ধাক্কা মারবেই।
যেমন আমরা যদি কোনো মেঝেতে ওই তোমাদের যে খেলার পিং পং বলগুলো আছে সেই বলগুলো যদি আমরা মেঝেতে ফেলি তাহলে কি হয়, যে হাইট থেকে ফেলি সেই হাইটে উঠে, যদি না উঠে তার মানে জানবে যে ওই মেঝের সঙ্গে যে কলিউশন হচ্ছে সেই কলিউশনটা স্থিতিস্থাপক হচ্ছে না। এই পেনকে যদি আমি এখান থেকে ফেলি আমার হাতে যদি উঠে আসে তার মানে ওই মেঝের সঙ্গে পেনটার স্থিতিস্থাপক কলিউশন, যে এনার্জি ফিরিনি, যে এনার্জিতে ওর সঙ্গে কোলাইড করেছে সেই এনার্জিও সে আবার ফিরে পেয়েছে, এই জন্য আবার সেম আমার হাতেই চলে এলো। পিং পং বলগুলোর ক্ষেত্রে কিছু একটা হয়, সামথিং তো কিছু একটা এনার্জি লস হয়, বাস অনেকটা এনার্জি কিন্তু সে গেইন করতে পারে, মানে কলিউশনের পরও তার কাছে থেকে যায়, ওই জন্য অতটা লাফাঝাপা করে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এটা হচ্ছে স্থিতিস্থাপক পলিউশন। আর অস্থিতিস্থাপক হলে কিন্তু হবে না। যেমন আমরা ইন জেনারেল কোনো দেখেছি, এই পেনটাকে যদি মাটিতে ফেলে দিই উঠে আসবে কি আসবে না, তার মানে এই পেনটার মেঝের মধ্যে এটা অস্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে এই যে গ্যাস অণুগুলো নাম্বার ওয়ান কি জিগজ্যাগ পাথ হবে, শর্ট নোটে তোমাদের খুব ভালো প্রশ্ন পড়ে যে গ্যাস অণুগুলির গতিপথ কেমন হয়, অপশন দিয়েছে সরলরেখা, বৃত্তাকার, উপবৃত্তাকার, তারপরে তো বলছে জিগজ্যাগ পাথ। তাহলে কি করবো, রাইট চিহ্ন দেবো আমরা জিগজ্যাগ পাথে। এই যে এরকম এগুলো তোমরা দেখেছো কোথায় বলো তো ভালো করে? যখন আমাদের জানলা দিয়ে কোনো রৌদ্র ঢুকছে সেখানে বাড়িতে যদি আমরা ওই ধুলোবালিগুলোকে একটু অস্থির করে দিই, মানে ঝাড় দিই বা ফু দিই বা ফ্যান চালিয়ে দিই, তখন কি হয় ওই গ্যাস এই তোমার যে ধুলোবালিগুলো আছে দেখো কত সুন্দর তারা এধার কেউ নাচছে ওধার কেউ নাচছে, ওই মোশন মানে ওর গ্যাস অণুগুলো ওইভাবে রোটেট করে, তাদের পাতটাকে বলা হয় জিগজ্যাগ পাত। এখন তাহলে পাত্রে তোমাদের চাপ কি করে সৃষ্টি করে, না দেখো কোনো গ্যাস অণু ধরো এইটা ওয়াল আছে, এই গ্যাস অণুটা যে এখানে ডাইরেক্ট ধাক্কা মারলো, তো ধাক্কা মারলে এটা যখনই ধাক্কা মারবে তার গতিবেগ আছে ভি, এর সঙ্গে এর মাস গুণ করো কি হলো এম ভি, ধাক্কা মারে আবার বিপরীত দিকে ছুটে আসবে তখন তার বিপরীত দিকের হবে কত এম ইন্টু ভি। তো এম ভির নাম কি জানি আমরা, মোমেন্টাম, ভরবেগ, ভরবেগ মোমেন্টাম। এরপরে নিউটনের দ্বিতীয় গতিসূত্র মনে করো তো, বলে গেছে তো, ভুললে চলবে না, ফিজিক্সে হচ্ছে এটা একটা মূল সমস্যা, কোনো সূত্র কোনো সময় ভুলে চলে না। দ্বিতীয় সূত্র বলছে যে ভরবেগ পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং ভরবেগ যে প্রযুক্ত বল যেদিকে ক্রিয়া করবে ভরবেগ পরিবর্তন সেই দিকেই হবে। ওকে, তার মানে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, তার মানে কি বলতে চাইছে ওরা যে এম ভি বাই পি সমান হচ্ছে প্রযুক্ত বলের সমানুপাতিক হবে, মানে এফ ইকুয়াল টু এম ভি বাই টি। তার মানে দেখো ভরবেগ দিয়েছি ধাক্কা মেরে এদিকে ঘুরছে, ডিভাইডেড বাই যদি টি করি সেটাই হবে বলের মান। তার মানে এই যে বল দিচ্ছে এবং বলকে যদি আমরা ক্ষেত্রফল দিয়ে ভাগ করি তাহলে চাপ পাবো, চাপের ফর্মুলা কি, চাপ পি ইকুয়াল টু এফ বাই এ, তাহলে চাপ পেলাম, এই জন্য ওয়ালের উপরে চাপ দেয় গতিবেগের জন্য। এখানে প্রশ্ন পড়ে তাহলে যে গতিবেগ যদি বৃদ্ধি পায় তাহলে চাপের পরিমাণ কি হবে, বৃদ্ধি পাবে অবভিয়াসলি। তো গতিবেগ কি কারণে বৃদ্ধি পায়, নাম্বার ওয়ান আমি বলবো যে যদি আমরা কোনো উষ্ণতা বাড়িয়ে দিই, ওগুলো উঁচু ক্লাস আছে কিন্তু জাস্ট এখন মনে রাখো, এখানে উষ্ণতা যদি বাড়ানো হয় এই গ্যাস অণুগুলোর গতিশক্তি বৃদ্ধি পায়, মানে গতিবেগ বৃদ্ধি পায় মানে গতিশক্তি বৃদ্ধি পেয়ে যাবে, গতিশক্তি যখনই বৃদ্ধি পাবে তখন চাপের পরিমাণটা কিন্তু বাড়বে। ওকে, এই জন্য কোনো সিলিন্ডারকে আমরা অনেক সময় কোনো গ্যাস যখন জ্বালাই সেখানে উনুনের কাছাকাছি রাখি না, গরম করি না, গরম করলে কি হবে চাপ বাড়বে, কারণ ওর ভিতরে যে গ্যাস অণু আছে সেই গ্যাস অণুগুলো গতিশক্তি বাড়বে, গতিশক্তি বাড়লে চাপ বাড়বে মানে ফেটে যেতে পারে। বা ইন জেনারেল আমরা বেলুন তেলুন দেখেছি উনুনের সামনে নিয়ে গেলে ফেটে যায়, যদিও একবার উনুনের কাছে নিয়ে যাওয়া যাবে না, একটু যদি দূরে রাখো সেখানে দেখবে টেম্পারেচারের জন্য হিট হয়, হিট হয়ে ভিতরে যে গ্যাস মলিকুল থাকবে সেগুলোর কাইনেটিক এনার্জি বাড়বে, কাইনেটিক এনার্জি বাড়া মানে চাপ বাড়বে, চাপ বাড়লে ফাটবে। ওকে, আচ্ছা এটা তাহলে উষ্ণতা বাড়লে কি আসবে, উষ্ণতা বাড়লে তাদের গতিশক্তি কী হবে বাড়বে, তার মানে চাপও কিন্তু এখানে বাড়বে। তাহলে আমরা গ্যাসের আচরণে গতিশক্তি এগুলো দেখলাম। এখন দেখব যে তাহলে আমরা চাপ শিখলাম গ্যাসের, উষ্ণতা তো বুঝলাম, উষ্ণতা যে কোনো আমরা ইয়ে থেকে দিতে পারি, কারণ উষ্ণতার সাহায্যে কোনো ওভেন টোভেন যেখানে খুশি আসবে। আচ্ছা উষ্ণতা, আর একটা হচ্ছে আয়তন, সেটা আমরা দেখলাম যে এখন যে আয়তন আমরা পড়ছি সেটা কিন্তু পাত্রের আয়তন সমান ধরবো। এই তিনটে হচ্ছে গ্যাসের চলরাশি, এই চলরাশি তিনটেকে আমাদেরকে ভালোভাবে একটু মনে রাখতে হবে, তিনজনকে গ্যাসের এই তিনটে চলরাশি, এবং এই চলরাশির উপরে গ্যাসটা পুরোটা ডিপেন্ডেন্ট করে। নাম্বার ওয়ান যদি আমরা বলি চাপ, আকার প চাপ, এই চাপকে পি দ্বারা ডিনোটেট করা হয়, ইংরেজি নাম হচ্ছে প্রেসার, এই জন্য একে পি লেখা হয়। তাহলে এই প্রেসারে আমরা দুটো জিনিস করব, নাম্বার ওয়ান হচ্ছে একক আর নাম্বার টু হচ্ছে মাত্রা। ওকে, তো একক আর মাত্রা, একক নিশ্চয়ই তোমরা জানো, একক হচ্ছে চাপের একক কি হবে নিউটন, কারণ এফ বাই এ নিউটন পার মিটার স্কয়ার। ওকে,
আর যদি সিডিএস এ বলো তাহলে হচ্ছে ডাইন পার সেমি স্কোয়ার। আর মাত্রা কি হবে চাপের মাত্রা, না এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2 হবে। কারণ হচ্ছে বল বাই ক্ষেত্রফল, বলের কি হয় এম এল টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই এল স্কোয়ার। এল যদি উপরে উঠে মাইনাস হয় না, তাহলে এখানে একটা দুটোর জন্য -1 হয়েছে। আচ্ছা, তাহলে চাপ একক হলো। আর যদি বলি সিজিএস এ তাহলে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। আর মাত্রা তো সিজিএস সেম। আচ্ছা, এখানে চাপের আরেকটা একক আছে, এর একটা নাম আছে তোমার এই নিউটন পার মিটার স্কোয়ার। তো নিউটন পার মিটার স্কোয়ারকে বলা হচ্ছে তোমার পাস্কাল বলা আছে। ওই হিসাবেও তোমার পড়তে পারে, নিউটন পার মিটার স্কোয়ার মিন্স হচ্ছে পাস্কাল। আর আয়তন, আয়তন কি হবে ভলিউম, এই জন্য ভি ধরা হয়। ভি এর একক কি হবে এম কিউ হবে এসআই, আর সিডিএস হবে সেন্টিমিটার কিউব। মাত্রা কি হবে এল কিউব আসবে। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার উষ্ণতা। উষ্ণতা কি হয় ক্যাপিটাল টি। হ্যাঁ, ক্যাপিটাল টি আর স্মল টি এদের দুজনের মধ্যে কিন্তু অনেকটা ডিফারেন্স আছে। কিরকম, এই ক্যাপিটাল টি মিন্স হচ্ছে কেলভিন, কেলভিন স্কেলের টেম্পারেচার। কেলভিন স্কেলের যদি আমরা বলি যে নিম্ন স্থিরাঙ্ক, সেটা হচ্ছে তোমার 0 কে, আর ঊর্ধ্বটা হচ্ছে তোমার ওখান থেকে 100 যোগ করে দাও। বা ওরকম না ভাবে তুমি যদি বরফের রেসপেক্টে বলো তাহলে 273, মানে 273 কে মিন্স হচ্ছে জলের যেটা 0°C। ওকে, ওটা আমরা ইন ডিটেলস স্কেলে আসছি, পরম স্কেলে। এটা কিন্তু কেলভিন স্কেল বা পরম স্কেল বলা হয় টি। আর যখন স্মল টি লেখা থাকবে না, স্মল টি, এটা হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড। স্মল টিটা সবসময় আমরা ডিগ্রি সেন্টিগ্রেডে ডিনোটেট করি, আর ক্যাপিটাল টি হয়ে গেলে কিন্তু আমরা কেলভিনে ডিনোটেট করব। আর এর মাত্রা কি হয় না, মাত্রা কে হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় থিটা হয়, থিটার দাদা, ছোট থিটার দাদা। তোমরা পড়বে থিটা, এখন মনে হয় এতে পড়নি, ত্রিকোণমিতি এরকম করা হয়। আচ্ছা, এটাকে লিখছি না, ব্র্যাকেটটা দিচ্ছি না, এটা সিম্পল একটা গোল দিয়ে মাঝটাতে একটা ফুটকি। এটা হচ্ছে বড় থিটা বলা হয়, থিটা বা কে। কেলভিনের কে হিসাবে অনেক সময় আমরা এটার মাত্রাটা দিই। তাহলে চাপ, আয়তন, উষ্ণতা। এখন এই যে তিনটে চলরাশি, এই তিনটে যে কোনো একটাকে যদি চেঞ্জ করি, মানে ধরো একটা সিলিন্ডারে আছে চাপ, ভলিউম। চাপ তো কি সামথিং কিছু দিচ্ছে, ভলিউম আছে, যে সিলিন্ডারে আছে তার ভলিউম আছে, উষ্ণতা ধরো 30° আছে। এই যে উষ্ণতা পরিবর্তন করি, এরা দুজনেই পরিবর্তন হবে। আবার যদি ভলিউম চেঞ্জ করি, ভলিউম কি করে চেঞ্জ করবো, জোর করে প্রেসার দিয়ে। যেমন আমরা সাইকেলে যখন বাতাস দিই, কি করি, উপর দিক থেকে চাপ দিয়ে, আর ওইখানে যে সিলিন্ডার আছে যেখানে বাতাস দিচ্ছি সেটা তো সিলিন্ডার শেপ। তাহলে সিলিন্ডার কি করলো, উপর দিক থেকে প্রেসার দিলাম, উপর দিক থেকে প্রেসার দিলে কি আসবে, ভলিউম চেঞ্জ হবে। তো ভলিউম চেঞ্জ হলে কি হবে না, কাইনেটিক এনার্জিও বাড়বে, মানে প্রেসার তো ইনক্রিজ হচ্ছে, তার সঙ্গে উষ্ণতাও বাড়ে, টেম্পারেচার, কারণ গরম হয়ে যায়। তার মধ্যে তো দুজনেই বাড়ছে। এই জন্য কে বাড়ছে আর কে কমছে, মানে আমি আচ্ছা বাড়ছে না বলে বলবো দুজনেই পরিবর্তন হয়েছে। যে কোনো একটা চলরাশিকে পরিবর্তন করলে বাকি দুটো চলরাশি পরিবর্তন হচ্ছে। তার মানে আমরা ঠিক কনফার্ম নয় যে কে বাড়লো কে কমলো। এই জন্য কি করা হয়, এদের দুজনকে বা তিনটায় অনেক ক্ষেত্রে তো তোমাদের এখানে দুটো সূত্রই আছে, বাকি একটা আয়তনের সূত্র বলা হয়। আয়তন সূত্র তোমাদের এই সিলেবাসে নেই, দুটো সূত্রই আছে। তো দুটো সূত্রর একবার উষ্ণতাকে স্থির রেখেছি, তখন ওই চাপ আর ভলিউমের মধ্যে দেখছে যে কি রিলেশন আছে। আর একবার দেখছি চাপটাকে স্থির রেখে, তখন দেখছি যে ভলিউম আর টেম্পারেচারের মধ্যে কি রিলেশন আছে। দিয়ে এই জন্য দুটো সূত্র বার করেছে দুজন মিলে। একজনের নাম হচ্ছে বয়েল। তো বয়েল আমরা জানি বয়েলিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট, মানে বয়েল মিন্স হচ্ছে কি একটা উষ্ণতার সঙ্গে রিলেটেড, তার মানে এই উষ্ণতা ধ্রুবক থাকবে, বুঝেছি। এই জন্য দেখো এখানে বলা হচ্ছে যে স্থির ভরের বা স্থির না বলে বলবো নির্দিষ্ট ভরের, তার মানে কি হলো ভরটা ধ্রুবক। এর ক্ষেত্রে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা স্থির থাকলে চাপ আয়তনের ব্যস্তানুপাতিক। তার মানে একজন বাড়লে আর একজন কমবে, মানে P প্রপোর্শনাল টু 1/v বলতে পারি। ওকে, চাপ বাড়ালে আয়তন কি হবে, কমে যাবে। যেখানে এখানে লিখতে হবে কে ধ্রুবক, টি স্থির। ওকে, টি স্থির রাখলাম। এখন এই প্রপোর্শনাল সাইনকে যদি আমাদেরকে তুলতে হয়, তার মানে একটা কনস্ট্যান্ট লাগে, তাহলে P = k/v হলো।
এই কেটা হচ্ছে একটা ধ্রুবক। ধ্রুবক মানে কি, যার মান কোনো পরিবর্তন হয় না। তাহলে পিভি সমান কি আসবে, কে, বা বলতে পারি আমরা পিভি সমান হচ্ছে ধ্রুবক। এটি হচ্ছে চার্লসের সূত্রের গাণিতিক রূপে, যেটা লাস্টেরটা চার্লসের সূত্রের গাণিতিক রূপ সমান কি, পিভি সমান ধ্রুবক। আর পি প্রপোর্শনাল টু 1/v মিন্স হচ্ছে কি, যে ব্যস্তানুপাতিক সম্পর্ক। ব্যস্তানুপাতিক মানে একজন বাড়লে একজন কমবে, একজন উপরে একজন নিচে, যেখানে টি স্থির। এটাকে বলা হচ্ছে, বা যে কোনো স্ট্যান্ডার্ড তোমার যে টেক্সট বই আছে সেখানে বয়লের সূত্র থরলি তোমরা যে টেক্সট বই আছে সেটাও মুখস্থ করতে পারো, নিজের হিসাবে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু এই কথাগুলো যেন ঠিকঠাক থাকে, যে নির্দিষ্ট ভর, মানে যদি বলে যে বয়েল সূত্রের ধ্রুবকগুলি কে কে, দেখো একজনকে তো ঠিকঠাক দেখতে পাচ্ছি উষ্ণতা, নাম্বার 2 হচ্ছে ভর, নাম্বার 2 কে ভর। তার মানে বয়েল সূত্রের দুটো ধ্রুবক, একজনের নাম হচ্ছে ভর আর একজনের নাম হচ্ছে কি, উষ্ণতা। ক্লিয়ার? এবং তাদের যে ম্যাথমেটিক্যাল ফর্মুলা, বা আমরা বলবো যে গাণিতিক রূপ অনেক সময় বলা হয়, যে পি ভি সমান হচ্ছে ধ্রুবক, বা এই পি ভি সমান ধ্রুবক মানে কি, পি ওয়ান ভি ওয়ান সমান হচ্ছে পি টু ভি টু, এটাও বলতে পারি। পি ওয়ান ভি ওয়ান সমান হচ্ছে কি, পি টু ভি টু। পি ওয়ান ভি ওয়ান সমান কি, পি টু ভি টু। কখন না, যখন টি স্থির থাকবে। টি স্থির থাকবে না, টি যখন স্থির থাকবে। তো এখানে কোন ক্রিটিক্যাল টাইপের প্রশ্ন আছে, যেমন একটা হচ্ছে, আমরা যদি বেলুন ফোলাই, এমন কোনো বাচ্চা নেই বা এমন কোনো আমার স্টুডেন্ট নেই, বা স্ক্রিনের ওপারে যে স্টুডেন্ট দেখছে যে বেলুন ফোলায়নি, এটা হতেই পারে না। সব স্টুডেন্ট বেলুন ফুলিয়েছে। কিন্তু আমরা বেলুন ফোলাতে যে একটা জিনিস লক্ষ্য করছি কি, যে ঠিক আছে বেলুন তো আমরা ফোলালাম, তার মানে কি করলাম, আয়তন বেড়ে গেল। আয়তন বাড়লো, তবে তো ছোট ছিল বড় হয়ে গেল, আয়তন বাড়লো। এখন যদি আয়তন বাড়ে, তার মানে কি, আবার যদি আমরা ধরো বেলুনকে চাপ চাপ যদি দেখি, আগে যে চাপ দিচ্ছিল বেলুনটা, যত আমরা ফুলে যত বেশি বাড়াবো তত চাপ বেশি বাড়বে, ওই জন্য তো ফাটে যায়। তার আয়তনও বাড়ছে, চাপও বাড়ছে। তা আমরা এখানে বলছি যে উল্টা হবে, তাই তো, তাই বলছি তো, যে তোমার আয়তন যদি বাড়ে, ফুলে যাচ্ছে মানে আয়তন বেড়েছে, চাপ কমে যাওয়ার কথা। এরকম হচ্ছে কেন? তো মহা মুশকিল ব্যাপার। পড়ছি একরকম, বাস্তবে দেখছি আর একরকম। এবং ফু দিলে যে উষ্ণতাও বিশেষ কিছু হেরফের হয়ে গেল, তাও নয়। তাহলে কি হলো না, নাম্বার 1 দেখো, এই জায়গাটা ভালো করে দেখো, নির্দিষ্ট ভর। আমরা যখন ফু দিচ্ছি তার মধ্যে ভর ঢোকাচ্ছি না, বায়ু ঢোকাচ্ছি তো। বেলুনের ভিতরে যে বায়ু ছিল তার থেকে বেশি বায়ু ঢোকাচ্ছি, তার মানে তার ভরটাকে আমরা চেঞ্জ করে দিচ্ছি। কিন্তু এখানে কি বলেছে, নির্দিষ্ট ভরে, ভর চেঞ্জ করতে বলছে না। ক্লিয়ার? তাহলে আমরাই তো ভুল করছি, বুঝে গেল? তার মানে এখানে ভর বৃদ্ধি পাচ্ছে। এই জন্য এখানে প্রশ্ন পড়ে যে বেলুনকে ফু দিলে তার আয়তন বাড়ে, তার সঙ্গে চাপও বাড়ে। এটা কি বয়েল সূত্র মেনে চলে? যুক্তি সাপেক্ষে উত্তর দাও। ফার্স্টেই লিখবো যে মেনে চলে। তাহলে কেন না, আমাদের আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এটা বয়েল সূত্র মেনে চলছে না, বাট বয়েল সূত্র অনুসারে বাইরে লিখবো যে বয়েল সূত্র অনুযায়ী কোনো গ্যাসের ভর এবং উষ্ণতা যদি স্থির থাকে তাহলে আয়তন এবং চাপ পরস্পর ব্যস্তানুপাতিক। কিন্তু আমরা যখন বেলুন ফু দিয়ে ফুলাই, তখন বেলুনের মধ্যস্থিত গ্যাসের ভর স্থির থাকে না, ভর পরিবর্তনশীল হয়। তাই চাপও বাড়ে, আয়তনও বাড়ে। ভরকে যদি আমরা স্থির রাখি, চাপ বাড়ালে অবশ্যই আয়তন কমবে, ঠিক না? কমবে না? বেলুন ফুলিয়ে সুতো দিয়ে বেঁধে দিয়েছি মুখটা, এরপর কি করছি, চাপ প্রেসার দিয়েছি, আয়তন কমবে না? অবভিয়াসলি কমবে। ক্লিয়ার? মারাত্মক ইম্পর্টেন্ট। আবার ধরো এরকম একটা প্রশ্ন পড়ে যে, ভালো করে লক্ষ্য করবে, যখন আমরা কোনো পাত্রে জল গরম করি, বা যারা মেয়েরা দেখছো, যারা ভাত রান্না করো, এখন অনেক ছেলেরাও ভাত রান্না করে, অবশ্য ভাত রান্না করে দরকার, যা সবারই সম অধিকার, ছেলে মেয়ে সবারই সম অধিকার, সবাই সব কিছু কাজ করবে। হ্যাঁ, মেয়েরাও ভাত রান্না করবে, ছেলেরাও ভাত করবে, মেয়েরাও টিচার হবে, ছেলেরাও টিচার হবে, সমস্ত কাজ। এখন কি ফোর্স অফ ম্যারেজ যোগ করছে, তাহলে কোনো ডিফারেন্স নেই। যাই হোক, ইন জেনারেল করে না, যাই হোক, তো করা। আমরা দেখবো যখন অ্যাট ফার্স্ট প্রথমে পাত্র যখন আমরা উষ্ণ করছি জাস্ট, তখন দেখবে যে পাত্রের নিচে কতগুলো বাবেল তৈরি হয়, মানে বায়ুর বুদবুদ। ওই বায়ুর বুদবুদগুলো যত উপরে উঠে দিকে, জলের উপরে হাঁড়ি থেকে নিচ থেকে যত উপর দিকে উঠতে থাকে, ওই বাবেলগুলো উপর দিকে উঠতে উঠতে সাইজ বড় হতে থাকে। সাইজটা কি বড় হতে থাকে। এই কীরকম, যদি বলো হ্রদ, কোনো পুকুর, তো পুকুর বা হ্রদের নিচে আমরা জানি মিথেন, জিথেন অনেক কিছু গ্যাস তৈরি হয়। সেই গ্যাসগুলো
নিচ থেকে যখন উপরে ওঠে যদি পরিষ্কার জল থাকে দেখুন নিচে দেখুন ছোট্ট আছে, যত উপর দিকে উঠবে যত উপর দিকে উঠবে বড় হতে শুরু করবে। এটা কারণ কি না, দেখো হ্রদ বা যখন আমরা জল গরম করছি নিচের টেম্পারেচার আর উপরের টেম্পারেচার কি সেম, তাই তো? অবশ্যই সেম হতেই হবে। এও কিছু ডিফারেন্স হতে পারে, সে 1 ডিগ্রি বা 0.5 ডিগ্রি, 0.2 ডিগ্রি, সেটা কিন্তু বিশেষ ভেরি করে না। যাই হোক, তো আমি ধরে নিচ্ছি যে উষ্ণতা সমান। এখন ধরো এটা হ্রদের নিচে এরকম একটা বাবেল হয়েছে ছোট্ট টাইপের, খুব পেয়ারা। এখন এটা হচ্ছে জলের হাইট আছে, এই পর্যন্ত আমাদের পুরোটা জলের হাইট আছে, জল কিছু একটা হাইট আছে। এখন এই বাবেলের উপরে জল কি করছে, চাপ দিয়ে রেখে ধরে রেখেছে। আমরা কি জানি জলের নিচে অবশ্যই চাপ সৃষ্টি করে, তাই না? তো জলের থেকে চাপ দেওয়ার জন্য কি ছোট আছে, যত উপরে উঠবে তত চাপ কমবে, একটু বড় হলো, আর একটু বড় হলো, আর একটু বড় হলো, এখানে এসে এত বড় হয়ে যাবে ফাটবে। মানে অ্যাকচুয়ালি ওখানে আর সে থাকতে পারছে না, ফেটে যায়, বা অনেক ক্ষেত্রে হয়তো থাকো উপরে। তবে দেখো কেন বাড়ছে বোঝা গেল আমাদের, যখন উপর দিকে উঠবে তো ওয়াটার প্রেসার দিচ্ছিল, জল প্রেসার দিচ্ছিল, তার মানে কি প্রেসার দিয়ে ধরে রেখেছে, ওই জন্য কি হয়েছে, প্রেসার বাড়লে কি হবে, ভলিউম কমবে না, ভলিউম কম ছিল, প্রেসার কমে গেল, ভলিউম বেড়ে গেল। সিম্পল অ্যান্সার। ওকে, কতটা হলো দেখি। আচ্ছা যাই হোক, আমাদের অ্যাকচুয়ালি টার্গেট হচ্ছে 30 মিনিট করেই, 30 মিনিট করে প্রত্যেকটা ভিডিও করবো, কারণ বেশি লং করলে তোমাদের একসঙ্গে যেহেতু তোমরা মাধ্যমিক ক্লাস, এইচএসের ক্ষেত্রে যেমন 50 মিনিট, 45 মিনিট, 1 ঘন্টা ভিডিও বানানো হয়, তো তোমরা যেহেতু অনেক ছোট এখন, একটু কম কম করে এগো, বা জাস্ট ফার্স্ট গ্যাসের আচরণ থেকে শুরু করছি, তো এই জন্য ছোট ভিডিওতেই থাক। পরের দিন আমরা তার মানে কি দেখো, গ্যাসের আমরা বল সূত্র পর্যন্ত করলাম, ওকে, এবং তার ম্যাথামেটিক্যাল ফর্ম দেখানো, কিছু এক্সাম্পল দেখানো। নেক্সট থেকে আমরা চার্লসের সূত্র, নেক্সট ভিডিও চার্লসের সূত্র এবং তার সমন্বয়ের সূত্র, বা কীভাবে আমরা নিউমেরিক্যালগুলো করবো, সেগুলো ইন ডিটেলস আমরা আসবো, বা সর্বজনীন গ্যাস রক এইগুলো। আর ভিডিও শেষ অবশ্যই করে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে। থ্যাঙ্কস টু অল।